গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা কোথাও কেউ নেই। আজ পঞ্চম পর্ব। স্কুল টিচারদের বাড়ি যেরকম থাকে রেহান আপার বাড়ি সেরকম নয়। বাড়ি দেখেই মনে হয় স্কুল মাস্টারই তিনি শখের জন্যে করেন। মুনা অবাক হয়ে চারদিক দেখতে লাগল। ভারী ভারী সোফা, লাল কার্পেট ঝকমক করছে, দেয়ালে কামরুল হাসানের ছবি, 3টি মেয়ে নদীতে নাইতে নেমেছে। রেহান আপা বললেন, অরিজিনাল পেইন্টিং। মুনা বলল, চমৎকার তো। উনি আমাদের দূরসম্পর্কের আত্মীয় হন, বাসায় প্রায়ই আসেন। তাই নাকি? হ্যাঁ। তুমি চাটা কিছু খাও? জি না, আমার শরীর ভালো না, গলা ব্যথা। রেহান আপা সঙ্গে সঙ্গে উৎসাহী হলেন। টনসিল নাকি? জি। 1 গ্লাস গরম পানির মধ্যে কয়েক দানা লবণ আর পেঁয়াজের রস দিয়ে গার্গল করো, দেখবে সেরে যাবে। জি আচ্ছা, করব। এখনই করো, আমি এনে দিচ্ছি। মুনা না বলবার সময় পেল না। রেহান আপা ভেতরে চলে গেলেন। মুনা বসে রইল একা একা। এ বাড়িতে অনেক লোকজন, কিন্তু কেউ বসবার ঘরে উঁকি দিচ্ছে না। তবে বেশ কয়েকবারই টের পাওয়া গেল পর্দার ওপাশে কৌতূহলী মেয়েরা উঁকি দিচ্ছে। কৌতূহলের কারণটি স্পষ্ট হচ্ছে না। তারা কি জেনেছে সে বকুলের বোন, যার সঙ্গে এ বাড়ির কোনো একটি ছেলের বিয়ের কথা প্রায় পাকাপাকি? সে কথাও জানার কথা নয়। মুনা শুধু রেহান আপাকেই বলেছে, আমি বকুলের বোন, আপনার সঙ্গে কথা বলতে এসেছি। তিনি নিশ্চয়ই সে কথা বাড়ির ভেতরে সবাইকে বলেননি, তাকে সেরকম মনে হয় না। মুনাকে গার্গল করতে হলো। অপরিচিত কোনো বাড়িতে বেড়াতে এসে শব্দ করে গার্গল করা খুব অস্বস্তিকর, কিন্তু উপায় নেই। রেহান আপা পাশে দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, এখন একটু আরাম লাগছে না? জি লাগছে। এসো, আমরা বসার ঘরে না বসে অন্য কোথাও বসি। চলুন। রেহান আপা তাকে দোতলার বারান্দায় নিয়ে এলেন। চমৎকার বারান্দা, ছবির মতো সাজানো। ধবধবে সাদা বেতের চেয়ার, ছোট্ট একটা বেতের টেবিল। এই 7 সকালেও টেবিলের ফুলদানিতে টাটকা ফুল রাখা হয়েছে। রোজই কি এরকম রাখা হয়? রেহান আপা বললেন, বলো, কি বলবে? মুনা ইতস্তত করতে লাগল। কিভাবে কথাটা শুরু করা যায় বুঝতে পারল না। কোনোরকম সংকোচ বা লজ্জা করবে না, বলো। বকুলের ওই বিয়েটার ব্যাপারে খোঁজ নিতে এসেছিলাম। আমার মামা মামির খুব আগ্রহ। আমাদেরও আগ্রহ। তোমার বোন মেয়েটি ভালো, একটু বোধহয় বোকা, সেটাও ভালো। বোকা মেয়েরা বউ হিসেবে ভালো হয়। মুনা তাকিয়ে রইল। এই নিয়ে আলাপ চালিয়ে যেতে তার ইচ্ছে হচ্ছে না। তবু সে ক্ষীণ কণ্ঠে বলল, আপনারা একবার বলেছিলেন 15 দিনের মধ্যে কাবিনের ঝামেলা মিটিয়ে ফেলতে চান। হ্যাঁ, তা চাই। আমাদের কোনো আপত্তি নেই, আপনারা যখন বলবেন তখনই আমরা রাজি আছি। রেহান আপা খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, একটা বড় রকমের প্রবলেম হয়েছে, তোমার সঙ্গে খোলাখুলি বলি। বকুলের বাবা শুনলাম অ্যারেস্ট হয়েছেন। কথাটা বোধহয় সত্যি, সত্যি না? জি, ওকে একটা মিথ্যা মামলায় জড়িয়েছে। সেটা তুমি জানো এবং আমরা জানি, কিন্তু অন্যেরা তো জানে না। তারা নিজেদের মতো করে ঘটনাটা ব্যাখ্যা করবে, করবে না? জি, করবে। ব্যাপারটা কীরকম সেন্সিটিভ বুঝতে পারছো? পারছো না? পারছি। ধরো তোমার নিজের একটি ছেলের তুমি বিয়ে দিচ্ছ। বিয়ের 1 সপ্তাহ আগে হঠাৎ দেখলে মেয়ের বাবাকে পুলিশ চুরির দায়ে ধরে নিয়ে যাচ্ছে, কেমন লাগবে তোমার? আপা, ওটা একটা মিথ্যা মামলা, বিশ্বাস করুন। বিশ্বাস করব না কেন? বিশ্বাস করছি। চা খাও, দাঁড়াও, চা দিতে বলি। মুনা না বলবার আগেই রেহান আপা চা আনতে ভেতরে চলে গেলেন। ফিরে এলেন প্রায় সঙ্গে সঙ্গে। চা বোধহয় তৈরিই ছিল। শুধু চা নয়, সঙ্গে প্রচুর খাবার দাবার। রেহান আপা আন্তরিক স্বরে বললেন, খাও, কিছু খাও। আমার বাড়ি থেকে কেউ না খেয়ে যেতে পারে না। মুনা ক্ষীণ স্বরে বলল, বিয়েটা তাহলে হবে না? না, তারা অন্য মেয়ে দেখেছে, কথাও মোটামুটি পাকা করে ফেলেছে।
ও, দিনাজপুরের মেয়ে, হোম ইকোনমিক্সের ছাত্রী, বাবা রিটায়ার্ড সেশন জজ। মুনা কিছু বলল না। রেহান আপা বললেন, বকুলের বিয়ে নিয়ে চিন্তা করবে না, ওর বিয়ে আমি দিয়ে দেব। এই ছেলের চেয়েও অনেক ভালো ছেলে জোগাড় করব। কিভাবে করবেন? ওরাও নিশ্চয়ই বাবা সম্পর্কে জানতে চাইবে। তা চাইবে, কিন্তু এসব কথা লোকজন বেশি দিন মনে রাখে না। প্রথম কিছুদিন খুব হইচই হয়, তারপর সবাই ভুলে যায়। মুনা বলল, আমি উঠি। একটু বসো, আমার অফিসে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। না, দেরি হবে না। আমার এক ননদ গাড়ি নিয়ে এসেছে, তাকে বলেছি সে তোমাকে পৌঁছে দেবে। মুনা বসে রইল। রেহান আপা বললেন, কেস শুরু হবে কবে? খুব শিগগিরই শুরু হবার কথা। ভালো উকিল দিয়েছ তো? দিয়েছি। আমার নিজের জানাশোনা কিছু উকিল আছে, আমি বললে ওরা বিনা ফিতে মামলা দেখে দেবে। বলবো? না, তার দরকার নেই। বকুল স্কুলে আসেন অনেকদিন থেকে, ওকে স্কুলে আসতে বলবে, পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। মুনা বিস্মিত হল। বকুল স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে তার জানা ছিল না। রেহান আপা বললেন, বাবা কি করেছে না করেছে তার জন্যে মেয়ে কেন লজ্জিত হয়ে ঘরে বসে থাকবে? তুমি খুব কড়া করে ধমক দিয়ে তাকে স্কুলে পাঠাবে। জি আচ্ছা। মুনাকে দিয়ে তিনি আবার গার্গেল করালেন এবং সত্যি সত্যি তার গলা ব্যথা অনেকখানি কমে গেল। সে অফিসে ঢুকল ভয়ে ভয়ে। গত দুদিন নানান ছোটাছুটিতে অফিসে আসা হয়নি। ঘন ঘন কামাই হচ্ছে, বড় সাহেবের কানে উঠেছে নিশ্চয়ই। নিজের জায়গায় এসে মুনার ধারণা আরও দৃঢ় হল। সবাই তাকাচ্ছে তার দিকে। পালবাবু এসে বললেন, বড় সাহেব খোঁজ করছিলেন আপনার। কবে? পরশু খোঁজ করলেন, কাল খোঁজ করলেন। আমরা বলেছি অসুস্থ। কি জন্যে খোঁজ করেছেন জানেন? না, যান জেনে আসুন, স্যার আছেন। মুনা ঠান্ডার মধ্যেও ঘামতে লাগল। বড় সাহেব শুকনো গলায় বললেন, বসুন, দাঁড়িয়ে কেন? মুনা বসল। এই ঘরটায় ঢুকলেই তার এমন অস্বস্তি লাগে, দম বন্ধ হয়ে আসতে চায়। সব সময় মনে হয় এক্ষুনি এই ছোটখাটো লোকটি চেঁচিয়ে উঠবে, যদিও কোনো সময় তিনি তা করেন না। শরীর খারাপ ছিল? জি না স্যার, একটা ঝামেলায় জড়িয়ে পড়ে খুব ছোটাছুটি করতে হচ্ছে। ঝামেলাটা কি বলুন, অবশ্য যদি আপত্তি না থাকে। আপনার ঝামেলার জন্য অফিসের কাজকর্মের ক্ষতি হচ্ছে, কাজে আপনার ঝামেলা জানার রাইট আমার আছে। মুনা রুমাল দিয়ে কপালের ঘাম মুছল এবং ক্ষীণ স্বরে তার মামার কথা বলল। বড় সাহেব চোখ বন্ধ করে সিগারেট টানতে লাগলেন। তার ভঙ্গি দেখে মনে হচ্ছে তিনি কিছু শুনছেন না, কিন্তু মুনা জানে তিনি খুব মন দিয়ে শুনছেন। আপনি সব দেখাশোনা করছেন? জি। বাড়িতে পুরুষ মানুষ কেউ নেই? আছে স্যার, আমার ছোট ভাই, খুব ছোট, ক্লাস 7-এ পড়ে। মামলাটা শেষ হতে কতদিন লাগবে? উকিল সাহেব বলেছেন তো 1 মাসের মতো লাগবে। বড় সাহেব সিগারেট অ্যাশট্রেতে গুঁজে রাখলেন। গম্ভীর গলায় বললেন, আপনি মেডিকেল গ্রাউন্ডে 1 মাসের ছুটির দরখাস্ত করুন, আমি ব্যবস্থা করে দেব। নিজের সমস্যাটা ভালো মতো মেটান। মুনা ক্ষীণ স্বরে বলল, থ্যাংক ইউ স্যার। বড় সাহেব সহজ গলায় বললেন, আমার বাবা মারা যান যখন আমরা সবাই খুব ছোট। সেই সময় আমার বড় বোন শুধু এমএ পড়তেন, তিনি একটা চাকরি নেন। নানা রকম ঝামেলার মধ্য দিয়ে আমাদের বড় করতে থাকেন। তিনি কোনোদিন ঠিকমতো অফিসে যেতে পারতেন না, প্রায়ই অফিস কামাই হতো। তার বস প্রতি সপ্তাহে বলতেন, তোমার চাকরি শেষ, আগামীকাল থেকে আর আসবে না। মুনা চুপ করে রইল। বড় সাহেব দ্বিতীয় সিগারেটটি ধরিয়ে হাসি মুখে বললেন, কিন্তু ওটা ছিল মুখের কথা। ওই বড় সাহেব একজন অসাধারণ মানুষ ছিলেন। তিনি আমাদের অনেক সমস্যার সমাধান করলেন এই অজুহাতে যেন আমার আপা ভালোমতো অফিসের কাজে মন দিতে পারেন। সবাই বলে মানুষের খারাপ সময় কাউকে পাশে পাওয়া যায় না, কথাটা ঠিক না। মানুষকে পাশে পাওয়া যায় দুঃসময়ে। আচ্ছা, আপনি যান,
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যদি কখনো মনে করেন আমাকে দিয়ে কিছু করানো সম্ভব জানাবেন, আমি করব। অফিসের বাইরে এসে মুনা চোখ মুছল। বড় সাহেবের এই সামান্য কথা তাকে অভিভূত করেছে। মাঝে মাঝে আমরা অতি অল্পেই অভিভূত হই। নিজের টেবিলে ফিরে যাবার সঙ্গে সঙ্গেই তারেক এসে উপস্থিত। তার মুখ হাসি হাসি, যেন খুব মজার একটা ঘটনা ঘটেছে। তারেক খানিকক্ষণ ইতস্তত করে বলল, আপনাকে একটা খবর দেয়া হয়নি, আমি বিয়ে করেছি। সে কি, কবে? হুট করে হয়ে গেল, গত পরশু। মায়ের অসুখ শুনে দেখতে গিয়েছিলাম, গিয়ে এই কাণ্ড। তারেক লজ্জিত ভঙ্গিতে মানিব্যাগ থেকে ছবি বার করল। লম্বা রোগা একটি মেয়ে, মিষ্টি চেহারা। তারেক মৃদুস্বরে বলল, অফিসে আপনিই প্রথম জানলেন, আর কাউকে বলিনি। মুনা অস্পষ্ট স্বরে বলল, খুব সুন্দর বউ হয়েছে। ছবিতে যত সুন্দর দেখা যাচ্ছে তত সুন্দর সে না, ফটোজেনিক ফেস আর কি। নাম হচ্ছে তনিমা। সুন্দর নাম। ডাকনামটাই সুন্দর, ভালো নাম শুনলে চেয়ার থেকে লাফ দিয়ে উঠবেন। তারেক বেশ শব্দ করে হাসতে লাগল। একজন সুখী মানুষের হাসি দেখতে ভালো লাগে। তুমি মনে হয় খুব খুশি? তা বলতে পারেন আপা। আপনাদের বিয়েটা কবে হচ্ছে? বুঝতে পারছি না। শুধু শুধু ঝুলিয়ে রাখবেন না, দি আর্লিয়ার দি বেটার। বিয়ে করার পর এরকম মনে হচ্ছে? হ্যাঁ, তা হচ্ছে। বিয়ের ব্যাপারটা তাহলে খুব খারাপ না। তারেক মৃদু হাসল। মুনা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। অস্পষ্টভাবে তার মনে হল মামুন কি তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। কি করছে সে এখন গ্রামে? একটা চিঠি লিখবে নাকি? চিঠি লেখার ইচ্ছা দীর্ঘস্থায়ী হল না। প্রচুর কাজ জমে আছে। শওকত সাহেব সকাল থেকে বসে আছেন। উকিল খুব ব্যস্ত, সময় দিতে পারছেন না। বাকের শওকত সাহেবের পাশেই বসে আছে। মাঝে মাঝে বারান্দায় গিয়ে সিগারেট টেনে আসছে। একবার মুহুরীকে বলে এলো, আমাদের একা কাজ আছে ভাই, কাইন্ডলি একটু দেখেন না। মুহুরী তাকে পাত্তাই দিল না। বাকের একবার ভাবল গরম দেখাবে, কিন্তু জায়গা খারাপ, গরম দেখানো ঠিক হবে না। ডাক্তার এবং উকিল এই দুই জায়গায় গরম দেখানো যায় না। মামা চা খাবেন? শওকত সাহেব হ্যাঁ না কিছুই বললেন না। চলেন গলাটা ভিজিয়ে আসি, দেরি হবে মনে হয়। মারাত্মক উকিল, ভিড়টা কেমন দেখলেন? বিকেলের আগে চান্স পাওয়া যাবে না। শওকত সাহেব চা খেতে গেলেন না, একা একা বসে রইলেন। তার খুব একটা খারাপও লাগছে না। এমনিতেও তো বসেই থাকতেন। অফিস টফিসের ঝামেলা তো আর নেই। অবশ্য গতকাল অফিসে গিয়েছিলেন, কোনো কাজের যাওয়া না, এমনি হঠাৎ গিয়ে উপস্থিত হওয়া। 21 বছরের অভ্যাস চট করে ছাড়া মুশকিল। তাকে দেখে সাধারণভাবে একটা মৃদু উত্তেজনা হল। শমশের আলী হঠাৎ খুব আন্তরিক ভঙ্গিতে দুহাত তুলে চেঁচিয়ে উঠলেন, আরে শওকত ভাই যে, আসেন আসেন। চেঁচানোটা এত উঁচু স্বরে হল যে অফিসের সবাই ঘাড় ঘুরিয়ে তাকাল। কোনো কাজে এসেছেন নাকি? না। কাজ থাকলে বলেন। এতদিনের সম্পর্ক এক কথায় শেষ করে দিলেন, এটা একটা কথা হলো? শমশের আলী জোর করে তাকে ক্যান্টিনে নিয়ে গেলেন। হঠাৎ করে এই লোকটির এরকম দরদি হয়ে ওঠার কারণ তার কাছে স্পষ্ট হল না। তারপর বলেন, মামলার তদবির কেমন চালাচ্ছেন? চালাচ্ছি। ঢিল দেবেন না, একটুও ঢিল দেবেন না। নেন সিগারেট নেন। শওকত সাহেব সিগারেট নিলেন। শমশের আলী গলা অনেকখানি নিচু করে বললেন, ভেতরের খবর দিয়ে একটা, সাদেক সাহেবের বিরুদ্ধে মামলা উইথড্র করা হচ্ছে। আগে তো দুজনের বিরুদ্ধে চার্জ ছিল, এখন শুধু আপনার বিরুদ্ধে। তাই নাকি? গুজবটা এরকমই। গত মঙ্গলবারে সাদেক সাহেব অফিসে এসেছিলেন, খুব হাসি হাসি মুখ। বিপদ আসে গরিবের উপরে, রুই কাতলা পার পেয়ে যায়। শওকত সাহেব কিছু বললেন না। শমশের আলী নিচু গলায় কথা চালিয়ে যেতে লাগলেন, একজনকে উইথড্র করা মানে কেস দুর্বল করা। চোখ বন্ধ করে ঘুমান, খালাস পেয়ে যাবেন। শুধু খালাস না, চাকরিও ফেরত পাবেন, 99% গ্যারান্টি। শওকত সাহেব প্রায় 3 ঘন্টার মতো সময় বিনা কারণে অফিসে বসে কাটালেন। তিনি বুঝতে পারছিলেন সবাই খুব অস্বস্তি বোধ করছে,
তবু তার চলে যেতে ইচ্ছে করছিল না। তার চেয়ারে নতুন একটি ছেলে এসেছে, প্রথম চাকরিতে ঢুকেছে বোধহয়, কিছুই জানে না। বারবার চেয়ার ছেড়ে উঠে অন্যকে জিজ্ঞেস করছে, এইসব অল্প বয়সী ছোকরা দিয়ে কাজ হয়? ফাইলিং শিখতেই 1 বছর লাগবে। উকিল সাহেবের কাছে তাদের ডাক পড়ল 1টার দিকে। উকিল সাহেব টিফিন ক্যারিয়ার খুলে আলু ভাজা আর পরোটা খাচ্ছেন। এত নামী একজন মানুষ আলু ভাজা এবং পরোটা দিয়ে লাঞ্চ খায়, শকত সাহেবের ধারণা ছিল না। উকিল সাহেব দরাজ গলায় বললেন, বসেন বসেন, দাঁড়িয়ে আছেন কেন? বাকের হাত কচলে বলল, স্যার ভালো আছেন? ভালোই আছি। আমাদের কেসটা দেখেছেন? হ্যাঁ দেখলাম। কনভিকশন হবে না, নিশ্চিন্ত থাকেন। এই কেসে যদি আমার ক্লায়েন্টের কনভিকশন হয় তাহলে তো আমাকে ওকালতি ছেড়ে কাঠমিস্ত্রি হতে হবে। উকিল সাহেবের সঙ্গে গলা মিলিয়ে বাকেরও হাসল। সে মুগ্ধ। শকত সাহেব ক্ষীণ স্বরে বলল, চাকরি ফিরে পাব? কনভিকশন না হলে নিশ্চয়ই ফিরে পাবেন। কনভিকশন না হওয়ার অর্থ হল আপনি অপরাধী নন। যে অপরাধী না তার চাকরি থাকবে না কেন? তবে ওরা যদি কোর্টে না এসে ডিপার্টমেন্টাল অ্যাকশন নিত তাহলে চাকরি থাকত না। ওরা সেটা নেয়নি, কোর্টে এসেছে। আপনার জন্য সাপে বর হয়েছে। কোনো রকম দুশ্চিন্তা করবেন না, ভরসা রাখেন আমার উপর। বাকের দাঁত বের করে বলল, আপনার উপরই স্যার ভরসা। 90% ভরসা আপনার উপর, আর 10% আল্লাহর উপর। উকিল সাহেব বাকেরের কথা পছন্দ করলেন বলেই মনে হয়। তিনি তার পান খাওয়া কালো কালো দাঁত বের করে হো হো করে হাসতে লাগলেন, যেন খুব একটা মজার কথা। বকুল অনেকদিন পর টিনা ভাবির বাসায় এসেছে। 2:30 বাজে। বেড়াতে আসার মতো সময় নয়, কিন্তু টিনা ভাবির বাসায় তার অসময়ে আসতেই ভালো লাগে। বকুল কড়া নেড়ে চুপ করে দাঁড়িয়ে রইল। দরজা খুলল এক অপরিচিত মেয়ে। টিনা ভাবির বোন হবে, তার মতো দেখতে। টিনা ভাবি আছে? আছে, ঘুমাচ্ছে। বকুল সরাসরি শোবার ঘরে ঢুকে গেল। টিনা ঘুমাচ্ছিল না। শেষ পর্যায়ে এসে সে খুব কাহিল হয়ে পড়েছে। চিত হয়ে ছাড়া ঘুমোতে পারে না। কাত হয়ে শুলেই মনে হয় পেট শরীর থেকে খসে আসবে। সে বিরক্ত স্বরে বলল, বকুল, তুই কি মনে করে? কেমন আছো ভাবি? জিজ্ঞেস করতে লজ্জা লাগে না? এতদিন পরে তুই কি মনে করে এলি? আসতে ইচ্ছে করছিল না ভাবি। কোথাও যাই না আমি, স্কুলেও যাই না। তোর বাবা দোষ করেছে, তুই তো কিছু করিসনি। বাবা কিছু করেনি। তোদের আচার আচরণে তো এরকম মনে হয় না। ওই দিন বাবু যাচ্ছিল বাসার সামনে দিয়ে, আমি এত ডাকলাম, সে ফিরেও তাকালো না। ওই রকম ভাব করলো যেন শুনতে পায়নি। বকুল প্রসঙ্গ পাল্টাবার জন্য বলল, তোমার পেট তো ভাবি হিমালয় পর্বতের মতো হয়ে গেছে। তা হয়েছে। আগে ভেবেছিলাম যমজ, এখন তো মনে হচ্ছে যমজ না, 3 জন বাস করছে। 3 বাচ্চাকে কি বলে, ত্রিমজ? বকুল খিলখিল করে হেসে ফেলল। বহুদিন সে এমন প্রাণ খুলে হাসেনি। সন্ধ্যা পর্যন্ত বকুল টিনা ভাবির সঙ্গে থাকল। বাচ্চাদের জন্য কাঁথা বানানো হলো খানিকক্ষণ ছাদে বসে গল্প হলো। তেঁতুল এবং কাঁচা কলার ভর্তা বানিয়ে মহানন্দে খাওয়া হলো। এ বড় সুখের সময়। টিনা এক সময় বলল, তুই একবার আমার সঙ্গে সারা রাত থাকবি, রাত জেগে গল্প করব। কি গল্প? কিছু কিছু গল্প শুধু রাতেই করতে হয়, সেসব গল্প। টিনা রহস্যময় ভঙ্গিতে হাসতে লাগল। বাড়ি ফেরার আগে বকুল হঠাৎ নিচু স্বরে বলল, আচ্ছা ভাবি, যদি কোনো মেয়ের কোনো ছেলেকে ভালো লাগে তাহলে তার কি করা উচিত? ধরো ছেলেটার মেয়েটাকে ভালো লাগছে না, শুধু মেয়েটারই লাগছে। টিনা বেশ কিছু সময় চুপচাপ থেকে বলল, মেয়েটা যদি তোর মতো সুন্দরী হয় তাহলে তার উচিত একদিন ভালো লাগার ব্যাপারটি ছেলেটিকে বলা। আর যদি অসুন্দর হয়? টিনা জবাব দিল না, সহজভাবেই অন্য প্রসঙ্গ নিয়ে এলো। তোর বিয়ের কি হলো? কিছু হয়নি। এর জন্যে মন খারাপ? না। বকুল বাড়ি ফিরল মন খারাপ করে, যদিও মন খারাপ করার মতো কিছুই ঘটেনি সেখানে। বাবু আজ স্কুলে যায়নি, অথচ সকালবেলা বই খাতা নিয়ে বের হয়েছে। স্কুলের গেট পর্যন্ত গিয়ে নানটুকে বলল, আমার মাথা ধরেছে, আজ যাব না।
অথচ তার মাথা ধরেনি। সে অন্যমনস্কভাবে এদিক ওদিক খানিকক্ষণ ঘুরল। স্কুলের লাগোয়া মিউনিসিপ্যালিটির একটি শিশু পার্ক আছে, সেখানে বসে রইল একা একা। এখান থেকে স্কুলের ঘণ্টার শব্দ শোনা যায়। সেকেন্ড পিরিয়ড শেষ হবার ঘণ্টা শুনে সে পার্ক থেকে বেরোল। রাস্তার পাশে একজন বুড়ো মানুষ ম্যাজিক দেখিয়ে নিম টুথ পাউডার বিক্রি করছিল। সে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখল। পুরনো ধরনের ম্যাজিক। 4টা হরতনের বিবি 4টা টেক্কা হয়ে যায়। দড়ি মাঝখানে কেটে রুমাল দিয়ে ঢেকে রাখার পর সেই দড়ির জোড়া লেগে যায়। এইসব হাবিজাবি। বুড়োটা যখন বলল, বাচ্চা লোক তালি লাগাও, তখন সে চলে এলো। ছেলে বুড়ো মহানন্দে সবাই তালি দিচ্ছে, তার তালি দিতে ইচ্ছা করছে না। হঠাৎ করে তার মন খারাপ লাগছে, কান্না আসছে। বাবুর ইচ্ছা করল হেঁটে হেঁটে অনেক দূরে কোথাও চলে যায়। দূরের সেই অচেনা দেশে থাকবে শুধু অপরিচিত মানুষ। কেউ তাকে চিনবে না, সেও চিনবে না কাউকে। কেউ ইঞ্জিনিয়ার সাহেবের স্ত্রীর মতো জিজ্ঞেস করবে না, তোমাদের সংসার এখন কে চালাচ্ছে বাবু? কিংবা আলমের বাবার মতো কেউ বলবে না, তোমরা নাকি এই বাসা বদল করছো, সত্যি নাকি? বাবুর ইচ্ছে হচ্ছিল বলে, আমরা এই বাড়ি ছাড়লে আপনার কি, কিন্তু সে কিছু বলেনি। সে মুনা আপার মতো না, কারো মুখের উপর সে কথা বলতে পারে না। শুধু চাপা একটা রাগ হয়। রাগের জন্যে মাথা ধরে যায়। প্রথম দিকে অল্প অল্প ধরে, তারপর যন্ত্রণাটা বাড়তে থাকে। ধক ধক শব্দ হয় মাথায়। পুলের উপর দিয়ে ট্রেন গেলে যেরকম শব্দ হয়, সেরকম শব্দ। ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। সেদিন ক্লাসের ইয়াজউদ্দিন স্যার হঠাৎ বললেন, এই তোর বাবা নাকি জেল হাজতে, সত্যি নাকি? বাবুর কান্না এসে যাচ্ছিল। সে বহু কষ্টে কান্না সামলাল। স্যার আবার বললেন, সত্যি নাকি রে? বাবু চাপা স্বরে বলল, সত্যি না স্যার। বাবুদের ক্লাস ক্যাপ্টেন বলল, মামলা চলছে স্যার, রায় হয় নাই। পড়া বাদ দিয়ে ইয়াজউদ্দিন স্যার মামলার ব্যাপারে উৎসাহী হয়ে উঠলেন এবং সবশেষে অন্য সবার মতো বললেন, সংসার চলছে কিভাবে? বাবু মনে মনে বলেছিল, আমাদের সংসার যেভাবেই চলুক, তাতে আপনার কি স্যার? আপনি কেন সবার সামনে এইসব কথা বলবেন? আপনি কেন অন্যরকমভাবে তাকাবেন? কেন আমার বাবার নামে আজে বাজে কথা বলবেন? কেউ অবশ্য তার মনের কথা শুনতে পেল না। ভাগ্যিস কেউ মনের কথা টের পায় না। একসময় ইয়াজউদ্দিন স্যার সমাজ পাঠ পড়াতে শুরু করলেন। সেই পড়া বাবুর কানে ঢুকল না। তার মাথা ব্যথা শুরু হয়েছে এবং এত দ্রুত বাড়তে শুরু করেছে যে বাবুর মনে হচ্ছে এই ক্লাস শেষ হবার আগেই মারা যাবে। সেটা খুব একটা খারাপ হবে না বোধহয়। মরার কথা মনে হলেই আগে তার ভয় লাগত, এখন সেরকম লাগে না। কড়া রোদ উঠেছে, কিন্তু বাতাস ঠান্ডা। বাবু উদ্দেশ্যহীনভাবে এগোতে লাগল। আজ প্রথম যে সে এরকম করছে তা না, আগেও কয়েকবার সে স্কুল ফাঁকি দিয়ে হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত গিয়েছে। একবার তো লালবাগ কেল্লার কাছে এসে পথ হারিয়ে ফেলল। যা ভয় লেগেছিল সেদিন। ছেলে ধরার মতো দেখতে একটা লোক তার পিছু পিছু আসছিল। আজ অবশ্যই পিছু পিছু কেউ আসছে না। সকালবেলা সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। বিকেলবেলার দিকে এরকম একা একা হাঁটলে কম করে হলেও 2-3 জন লোক জিজ্ঞেস করবে, কি খোকা, কোথায় যাচ্ছ? আজ এখনো কেউ সেরকম কিছু জিজ্ঞেস করেনি। শাহবাগের কাছে এসে বাবু দেখল বড় মামা হকারের কাছ থেকে পত্রিকা কিনছেন। সে দ্রুত উল্টো দিকে হাঁটতে শুরু করল। তাকে দেখলেই বড় মামা 1 লক্ষ প্রশ্ন করবেন। শুধু প্রশ্ন না, এমন সব কথা বলবেন যা শোনা মাত্রই মাথা ধরে যাবে। বড় মামাকে সে কোনোদিনই পছন্দ করেনি। মুনা আপার সঙ্গে গণ্ডগোলটার পর সে ঠিক করে রেখেছে কোনোদিন বড় মামার সঙ্গে কথা বলবে না, মরে গেলেও না। বড় মামার সঙ্গে মুনা আপার গণ্ডগোলটার প্রথম অংশ বাবু দেখতে পায়নি। সে গিয়েছিল বিস্কুট চানাচুর কিনতে। মামা এসেছেন, তাকে শুধু চা তো দেয়া যায় না। মামা অবশ্য এসব কিছুই মুখে দেবেন না। চায়ের কাপে 3-4টা চুমুক দিয়ে উঠে পড়বেন, তবু তাকে শুধু চা দেওয়া যাবে না। বাবু বিস্কিটের ঠোঙা নিয়ে ঘরে ঢুকেই শুনে বড় মামা চিবিয়ে চিবিয়ে বলছেন, উকিল টুকিল সব তুমি ঠিক করেছ?
মুনাপা বলল, হ্যাঁ। স্ত্রী বুদ্ধিতে সংসার চলছে এখন। কি করব মামা, পুরুষ বুদ্ধির কাউকে তো পাওয়া গেল না, কেউ তো সাড়া শব্দ করল না। সাড়া শব্দ করব কিভাবে? কেউ কি কখনো এসেছে আমার কাছে? আপনার কাছে যেতে হবে কেন মামা? আপনার তো নিজেরই আসা উচিত। উচিত অনুচিত আমার শিখতে হবে তোমার কাছ থেকে? শিখতেই যে হবে এমন কোনো কথা নেই। আপনার শিখতে ইচ্ছে না করলে শিখবেন না। মুখ সামলে কথা বলো। আমার সঙ্গে এরকম চিৎকার করে কথা বলবেন না। আশেপাশে লোকজন আছে, ওরা কি মনে করবে? মামা রেগে অস্থির হয়ে এমন সব কথা বলতে লাগলেন যে বাবুর সঙ্গে সঙ্গে মাথা ধরে গেল। বকুল কাঁদতে কাঁদতে বলতে লাগল, বড় মামা, ছি ছি, আপনি মুনাপাকে এসব কি বলছেন? বড় মামা কাঁপতে কাঁপতে বললেন, ঠিকই বলেছি, একটা কথাও ভুল বলিনি। তোমাদের সঙ্গে সম্পর্ক রাখি না এইসব কারণে। সেই রাতটা যে কি খারাপ কেটেছে বাবুর। মুনাপার জন্য এমন কষ্ট হয়েছে। মনে হয়েছে মুনাপাকে জড়িয়ে ধরে সে খানিকক্ষণ কাঁদে। মুনাপা অবশ্য খুব শক্ত মেয়ে। মা যখন বললেন, কিছু মনে করিস না মুনা, রাগের সময় মানুষের মাথা ঠিক থাকে না, তখন মুনাপা বেশ সহজভাবেই বলেছে, আমি এসব পাত্তা দিই না, যার যা ইচ্ছে বলুক। মুনাপা যে এসব জিনিস একেবারেই পাত্তা দেয় না তাও ঠিক না। গভীর রাতে বাবু বাথরুমে যাবার জন্য জেগে উঠে দেখে মুনাপা বারান্দায় পা ছড়িয়ে বসে আছে। অন্ধকারে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না, তবু বাবু পরিষ্কার বুঝল তার গাল ভেজা। মুনাপা তাকে দেখে বলল, কি বাথরুম? হ্যাঁ। এক রাতে 3 বার 4 বার বাথরুমে যাস তো ডায়াবেটিস নাকি? বলতে বলতেই মুনাপা শব্দ করে হাসল। কি সহজ স্বাভাবিক আচরণ, যেন তার কিছুই হয়নি, এমনি এমনি বারান্দায় বসে আছে। বাবু ভয়ে ভয়ে বলল, তোমার মন খারাপ আপা? না, মন খারাপ হলে বারান্দায় বসে থাকবো কেন? মন ভালো করার জন্য বারান্দায় কিছু আছে নাকি? ঘুম আসছে না তাই বসে আছি। ঘুম আসছে না কেন? কি মুশকিল, ঘুম আসছে না কেন সেটা আমি কি করে বলবো? আমি কি ডাক্তার? ঠিক 12টার দিকে বাবু মগবাজার চৌরাস্তায় উপস্থিত হল। আর হাঁটতে ভালো লাগছে না। এখন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়ে যেতে পারে। যে পথে এসেছে সে পথেই যাবে নাকি অন্য কোনো পথ ধরবে, এটা ঠিক করতে বাবুর কিছু সময় কাটল। চেনা পথ ধরে ফেরাই ভালো। কিন্তু নান্টু সব সময় বলে, যে পথে আসা হয়েছে সেই পথে ফিরে যেতে নেই, সেই পথে ফিরলে বিপদ হয়। বাবু কি করবে বুঝতে পারছে না। ঠিক তখনই সে একটা অবিশ্বাস্য দৃশ্য দেখল। তার বাবা আইসক্রিমওয়ালার কাছ থেকে আইসক্রিম কিনছেন। নিজের জন্যই কিনছেন নাকি? বাবুর উচিত পালিয়ে যাওয়া। সে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। বাবা একবার তাকালেন তার দিকে। তার চোখে মুখে চিনতে পারার কোনো লক্ষণ ফুটে উঠল না। তিনি বাচ্চা ছেলে মেয়েদের মতো লাল রঙের আইসক্রিমটি কামড়ে কামড়ে খেতে লাগলেন। তার বগলে একটি ছাতা। প্রচণ্ড রোদেও ছাতা না খুলে নিশ্চয়ই প্রচুর হাঁটাহাঁটি করেছেন। ঘামে ভেজা মুখ হয়েছে আয়নার মতো চকচকে। তিনি আইসক্রিম হাতে রাস্তা পার হলেন। রাস্তা পার হওয়াও শিশুদের মতো। কোনো দিকে না তাকিয়ে হঠাৎ ছুটলেন। একজন বয়স্ক মানুষ শিশুদের মতো এতগুলো কাণ্ড একসঙ্গে কিভাবে করে? বাবু নিজের অজান্তেই ডাকল, বাবা। শওকত সাহেব থমকে দাঁড়ালেন। সামনেই দাঁড়িয়ে, তবু যেন তিনি চিনতে পারছেন না। তুই এখানে? বাবু জবাব দিল না। শওকত সাহেব জবাবের জন্য অপেক্ষাও করলেন না। সহজভাবে বললেন, আইসক্রিম খাবি? না। হঠাৎ তৃষ্ণা লেগে গেল, যেন তিনি ছেলের কাছে কৈফিয়ত দিচ্ছেন। খা একটা আইসক্রিম। এই আইসক্রিমওয়ালা। বাবুকে আইসক্রিম নিতে হলো। আমাদের সময় লালগুলির 2 পয়সা দাম ছিল। দুধমালায় একটা ছিল 1 আনা করে। চল বাসায় যাই। হেঁটে যেতে পারবি না রিক্সা নেব? হাঁটতে পারব। রিক্সার চেয়ে হাঁটাটাই আরাম। রিক্সা অ্যাক্সিডেন্টের ভয়। পেছন থেকে একটা ট্রাক এসে ধাক্কা দিলে অবস্থা কাহিল। বাবু সারাক্ষণই ভাবছিল, এই বুঝি বাবা জিজ্ঞাসাবাদ শুরু করেন, এখানে কি করছিলি? স্কুলে যাসনি কেন?
কিন্তু শওকত সাহেব কিছুই জিজ্ঞেস করলেন না, বরং তার ভাবভঙ্গি দেখে মনে হল ছেলেকে হঠাৎ রাস্তায় পেয়ে তিনি বেশ খুশি। রোদ লাগছে নাকি বাবু? না। রোদ লাগলে বলিস, সঙ্গে ছাতা আছে। তবে শরীরে রোদ লাগা ভালো, ভিটামিন ডি আছে, এতে শরীরের হাড্ডির খুব পুষ্টি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই যে ভিখারিগুলো দেখছিস, সারাদিন হাঁটাহাঁটি করে, কিন্তু খোঁজ নিয়ে দেখ, অসুখ বিসুখ হয় না। বাবু অবাক হয়ে বাবার দিকে তাকালো। এমন অদ্ভুতভাবে কথাবার্তা বলছেন কেন? আমি সকালবেলা ঘর থেকে বের হয়ে হাঁটা শুরু করি, দুপুর পর্যন্ত হাঁটি আর শরীরে রোদ লাগাই, খুব উপকারী। বাবু কোনো কথা বলল না, নিঃশব্দে হাঁটতে লাগল। শওকত সাহেব খুব স্বাভাবিক ভঙ্গিতে বললেন, জেলে কতদিনের জন্য নিয়ে রাখে কোনো ঠিক আছে? তখন রোদও পাওয়া যাবে না, হাঁটাহাঁটিও করা যাবে না। শওকত সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বাবুর হঠাৎ মনে হল, বাবা শুধু কথাবার্তাতেই না, দেখতেও কেমন যেন অচেনা মানুষের মতো হয়ে গেছেন। হাঁটছেন কেমন কুঁজো হয়ে, অস্বাভাবিক লম্বা লম্বা পা ফেলছেন। অনেকদিন পর জলিল মিয়ার চায়ের দোকানে বাকের এসে ঢুকল। আগে রোজ সন্ধ্যায় তাদের একটা আড্ডা বসত, ৩-৪ বছর ধরে ভাঙন ধরেছে। একজন একজন করে খসে পড়তে শুরু করেছে। আশফাকের মতো ছেলেও বিয়ে করে মদন বলে এক জায়গায় পড়ে আছে। শ্বশুরের সঙ্গে নাকি কাঠের বিজনেস করে। 1 বছরের উপর হয়েছে, তার কোনো খোঁজ নেই। নির্ঘাত বাচ্চা বাঁধিয়ে ফেলেছে বাই দিস টাইম। শেষ পর্যন্ত টিকে ছিল ইয়াদ। তারও দিন শেষ। সকাল বিকাল চাকরি করছে, ব্রিফকেস নিয়ে ট্যুরে যাচ্ছে। শালা পুরোপুরি ভেড়োয়া হয়ে গেছে। দেখা হলেই আয়ে পাশ মেয়ের কথা শুরু করে, নানান ধরনের গল্প। পরশুদিন একটি শুনলে এরকম, ইয়াদ নিউ মার্কেটে গিয়ে দেখে তার সেই আয়ে পাশ একজন বান্ধবীকে নিয়ে শাড়ির দোকানে ঘুরছে। তারা যাতে ইয়াদকে চিনতে না পারে সেজন্য চট করে সানগ্লাস পরে ফেলল সে। কিন্তু মেয়েটি ঠিকই চিনল। কি সব বলল তার বান্ধবীকে। সেই বান্ধবী তার দিকে ড্যাব ড্যাব করে তাকাতে লাগল। অসহ্য। গল্প শুনলেই ইচ্ছা করে একটা চড় বসিয়ে দিতে। ড্যাব ড্যাব করে তাকাচ্ছিল। ড্যাব ড্যাব করে তাকানোর মাল হচ্ছে তুমি। শালা ফকরামির জায়গা পায় না। জলিল মিয়ার চায়ের স্টলে ইয়াদ বসেছিল। তার গায়ে কালো কোট, গলায় লাল রঙের টাই, ক্লিন শেভড, মুখে ক্রিম ঘষেছে বোধহয়, ভুরভুর করে গন্ধ বেরোচ্ছে। বাকেরকে দেখে সে হকচকিয়ে গেল। বাকের অবহেলার ভঙ্গিতে বলল, তুই এখানে? আসলাম, দেখা সাক্ষাৎ হয় না। সাজ পোশাক তো মাসাল্লাহ ভালোই চড়িয়েছিস। আর বলিস কেন, ওদের বাড়ি থেকে আমাকে দেখতে আসবে। ওর এক দুঃসম্পর্কের চাচারও আসার কথা, এক্স মিনিস্টার এল রহমান। দেখতে আসবে তো তুই এখানে কেন? চায়ের দোকানে দেখতে আসবে নাকি? বাসায় তো আর সেজেগুজে বসে থাকা যায় না। মনে করবে ইচ্ছে করে সেজে বসে আছি। ওরা এলে রঞ্জু এসে এখান থেকে ডেকে নিয়ে যাবে। ভাবটা এরকম যেন বাইরে ছিলাম, বাসায় এসেছি। বাকের চায়ের অর্ডার দিল। ইয়াদের কোনো দিকে দৃষ্টি নেই। সে ঘন ঘন ঘড়ি দেখছে। 5 মিনিটের মাথায় 3 বার বলল, এত দেরি হওয়ার তো কথা না, এসে গেছে নাকি? বলে এসেছি জলিলের চায়ের দোকানে খোঁজ করতে। কোথায় না কোথায় খুঁজছে কে জানে। এই রঞ্জু হারামজাদা মহাবেকুব। উত্তেজনায় ইয়াদ একটা 5-5 সিগারেট উল্টো দিকে ধরিয়ে ফেলল। বাকের দেখেও কিছু বলল না। ফিল্টারের ধোঁয়া খেয়ে কেশে মরুক। বাকের উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল রাস্তার দিকে। জলিল মিয়া বলল, বাকের ভাইরে নতুন পাত্তি দিয়ে আরেক কাপ চা দেই? না, চা লাগবে না। খান বাকের ভাই, চা 1 কাপ যা 10 কাপও তাই। বাকের কিছু বলল না। জলিল মিয়া টেনে টেনে বলল, তারপর দেশের খবর কিছু বলেন। বাকের বিরক্ত মুখে তাকালো। জলিল মিয়ার স্টলে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ। 2-3 জায়গায় এই কথাগুলো ফ্রেম করে বাঁধানো। কিন্তু রাজনীতিতে জলিল মিয়ার নিজের খুব উৎসাহ। সে মনে প্রাণে বিশ্বাস করে মার্শাল ল ছাড়া এই দেশের কোনো উপায় নেই। কিন্তু এই কথাটা নিজে বলতে পারে না, অন্যের মুখে শুনতে চায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হয়েছে দেখছেন বাকের ভাই? সিভিল গভর্নমেন্টের ক্ষমতা নাই ঠিক করার। যে পরিস্থিতি, ব্যবসা বাণিজ্য বন্ধ করা ছাড়া উপায় নাই।
বাকের তিক্ত কণ্ঠে বলল, উপায় না থাকলে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিলেই হয়, পায়ে ধরে কেউ সাজছে। জলিল মিয়া খুব অপ্রস্তুত হয়। বাকেরের বিরক্তির কারণ ঠিক বুঝতে পারে না। সে কাউকে বিরক্ত করতে চায় না, বাকেরের দলের কাউকে তো নয়ই। ইয়াদ বলল, কটা বাজে দেখতো বাকের, শালা তো দেরি করছে কেন? বাকের কোনো উত্তর না দিয়ে সোজা উঠে দাঁড়াল, গম্ভীর মুখে বলল, যাই। ইয়াদ বলল, এত সকাল সকাল যাচ্ছিস কোথায়? বস না। শালা তো দারুণ টেনশনের মধ্যে পড়লাম। কাজ আছে। তোর আবার কি কাজ? খুব একটা খারাপ কথা বাকেরের মুখে এসে গিয়েছিল, সে সেটা বলল না। ইয়াদ হারামজাদাটার সঙ্গে মুখ খারাপ করে কোনো ফায়দা নেই। রাস্তা অন্ধকার, সবকটি লাইট পোস্টের বাতি আবার চুরি হয়েছে। এই এক সপ্তাহের মধ্যে 2 বার বাতি চুরি গেল। চোরের উপদ্রবটা বড় বেশি হচ্ছে। বাকেরের ধারণা কাজটা করে মিউনিসিপ্যালিটির লোকেরা। মই ফিট করে কোন চোর যাবে বাল্ব চুরি করতে? ধরতে হবে একবার শালাদেরকে, মামদোবাজি বের করে দিতে হবে। বাকের দেয়াশলাই বের করে ঘড়ি দেখল, ঘড়ি ঠিকই চলছে 8:35। এত সকাল সকাল বাড়ি গিয়ে হবেটা কি? লাভের মধ্যে লাভ হবে, বড় ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যাবে, এবং লাট সাহেব বড় ভাই মুখটাকে এমন করবে যেন ভূত দেখছে। বড় অফিসার, এদের মেজাজ মর্জি অন্যরকম। রাত 11টার পর বাড়ি যাওয়ার অনেক সুবিধা। কারোর সঙ্গেই দেখা হয় না, খাবার ঢাকা দেয়া থাকে। খেয়ে দিয়ে লম্বা হয়ে শুয়ে পড়লেই সব সমস্যার সমাধান। সকাল 10টার দিকে ঘর থেকে বেরোলে বড় ভাইয়ের সঙ্গে দেখা না করে দিন পার করে দেয়া যায়। অবশ্যই ভাবির সঙ্গে দেখা হয়। সূর্যের চেয়ে বালির উত্তাপ বেশি, সে কারণেই ভাবির মেজাজ থাকে আকাশে। তিনি সহজভাবে বাকেরের সঙ্গে কোনো কথাই বলতে পারেন না। যাও বলেন, এমন সব ভাষা ব্যবহার করেন যে বাকেরের প্রতিদিনই একবার বাড়ি ছেড়ে যেতে ইচ্ছা করে। সেই ইচ্ছা দীর্ঘস্থায়ী হয় না, কারণ বাকের মেয়ে মানুষের কথার কোনো গুরুত্বই দেয় না। মেয়ে মানুষের কাজই হচ্ছে বেশি কথা বলা এবং ফালতু কথা বলা। ফালতু কথাকে এমন গুরুত্ব দিলে চলে? বাকের সিগারেট ধরালো। প্যাকেটে আর 3টা সিগারেট আছে, রাত কাটবে না। ঘুম ভাঙলেই তার সিগারেটের তৃষ্ণা হয়, কিন্তু এখন আবার হেঁটে হেঁটে মোড় পর্যন্ত যেতে ইচ্ছা করছে না। ফজলু সাহেবের বাসার সামনে একটা ছোটখাটো ভিড়। বাকের এগিয়ে গেল। বাড়ির ভেতর থেকে মেয়েলি গলায় কান্নার শব্দ। কি হয়েছে? কি হয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে না। ফজলু সাহেবের পোয়াতি স্ত্রী নাকি খাট থেকে পড়ে গিয়েছে। ফজলু সাহেব গিয়েছেন অ্যাম্বুলেন্স আনতে। বাকেরের বিরক্তির সীমা রইল না। ধামসি এক মহিলা খাট থেকে পড়ে যাবে কেন? কচি খুকু তো না। অ্যাম্বুলেন্স আনতে গেছে মানে? আনতে গেলে অ্যাম্বুলেন্স চলে আসে নাকি? চলে এলে তো কাজই হতো। হাসপাতালে সত্যি সত্যি নিতে হলে হাতের কাছে যা পাওয়া যায় তাতে করেই নিতে হবে। বাকের ছুটল বেবি ট্যাক্সি ধরে আনতে। এই বেবি ট্যাক্সিতেই টিনার যমজ ছেলে হলো। বাকের দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, বেকুব মেয়ে ছেলেদের নিয়ে মুসিবত। বাচ্চা কার মতো হয়েছে বকুল? আমার মতো না, তোর ভাইয়ের মতো? কারো মতোই না। বকুল উজ্জ্বল চোখে তাকিয়ে রইল টিনার দিকে। টিনা ভাবি কেমন অন্যরকম হয়ে গেছে। কি চমৎকার মায়া মায়া চেহারা হয়েছে টিনা ভাবির। দুজনকে সামলাবে কিভাবে? টিনা হাসতে হাসতে বলল, একটাকে তুই নিয়ে যা, অরুণকে নিয়ে যা, অরুণ বড্ড জ্বালায়। অরুণ কোনটি? বাঁ পাশেরটা। দুজনেই তো একরকম। দূর, একরকম হবে কেন? চেহারা দুরকম, কাঁদেও দুরকম করে, ওদের গায়ের গন্ধও দুরকম। কি যে তুমি বলো ভাবি। ঠিকই বলি। নে, তুই অরুণকে নিয়ে যা। সত্যি সত্যি কিন্তু নিয়ে যাব। নিয়ে যাওয়ার জন্যই তো বললাম। তুই কি ভাবছিস ঠাট্টা করছি? বকুল খুব সাবধানে একজনকে কোলে তুলল। কি চমৎকার একটা ঘ্রাণ আসছে গা থেকে, বাসি শিউলি ফুলের ঘ্রাণ। এত মায়া লাগে কেন? বকুলের চোখে পানি আসার উপক্রম হল। তোর ভাই যমজ বাচ্চা হওয়া উপলক্ষে আমাকে যমজ শাড়ি দিয়েছে। বাচ্চা কাচ্চা হলে বউকে শাড়ি দিতে হয়, জানিস তো? না, জানি না। দিতে হয়, কষ্ট করে বাচ্চা আনে, সেই জন্যে দেওয়া। দেখ তো শাড়ি দুটো কেমন। দুটি একই রকম শাড়ি,
নীল জমিনের উপর সাদা ফুল। খুব সুন্দর ভাবি, তোমাকে দারুণ মানাবে। একটা শাড়ি তুই নিবি? বকুল বিব্রত স্বরে বলল, আমি নেব কেন? কষ্ট করবে তুমি, শাড়ি নেব আমি? দুটোই তো আর নিচ্ছিস না, একটা নিবি। না ভাবি প্লিজ, না নিলে আমি খুব রাগ করব। কদিন কথা বলবো না তোর সঙ্গে। তোকে দেবার জন্যই তোর ভাইকে বলে আমি 2টি শাড়ি আনিয়েছি। শুধু শাড়ি না, ব্লাউজ পেটিকোট সব আছে। যা কাপড় বদলে আয়। বকুলকে শাড়ি পরে আসতে হলো। টিনা দীর্ঘ সময় তার দিকে তাকিয়ে বলল, এখন যা, ওই ডাক্তারের চেম্বারে গিয়ে পেপসি খেয়ে আয়। বকুলের মুখ রক্তশূন্য হয়ে গেল। টিনা বিরক্ত স্বরে বলল, তুই কি ভাবছিস কেউ কিছু টের পায় না? সবাই সব কিছু টের পায়। তোর ভাইয়ের কাছে শুনলাম, সে দেখেছে তুই ওই ডাক্তার ছোকরার সঙ্গে বসে কোক না পেপসি কি যেন খাচ্ছিস, আর খুব হাত নেড়ে নেড়ে গল্প করছিস। বকুলের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। এসব কি বলছে ভাবি? কিন্তু টিনা খুব স্বাভাবিক। বাচ্চার নাভিতে বরিক পাউডার দিতে দিতে বলল, কিছু মানুষই আছে যারা শুধু অল্প বয়সী মেয়েদের সঙ্গে ছোঁক ছোঁক করতে চায়। প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে, তারপর গায়েটায় হাত দেয়। কি যে তুমি বলো ভাবি? ঠিকই বলি, ঘাস খেয়ে তো বড় হয়নি। তুমি যে ভাবছো সেরকম কিছু না। প্রথম প্রথম এরকম মনে হবে, তারপর দেখবে একদিন হঠাৎ হাতের সঙ্গে হাত লেগে যাবে, যেন একটা অ্যাক্সিডেন্ট। তারপর একদিন আশেপাশের লোকজন না থাকলে জড়িয়ে ধরবে, চুমু খাবে। কি যাতা বলছো? ঠিকই বলছি, না জেনে বলছি। ওনার সম্পর্কে এরকম বলাটা ঠিক না। সব মানুষ তো একরকম না। সব মানুষই একরকম, সবারই 2টো করে চোখ, 2টো কান, একটা নাক। খবরদার, আর কোনোদিন ওইখানে যাবি না। দরকার হয় সে আসবে, তুই নাকে দড়ি দিয়ে ঘোরাবি। ছি, এত ছি করতে হবে না। যা বলছি মনে রাখিস। খুব মন খারাপ করে বাড়ি ফিরল বকুল। নতুন শাড়ি পরে রাস্তা দিয়ে হেঁটে আসতে কেন জানি তার লজ্জা লাগছিল। ফার্মেসির পাশ দিয়ে আসবার সময় খুব ইচ্ছে হলো একবার তাকিয়ে দেখে ডাক্তার সাহেব আছেন কিনা, কিন্তু কিছুতেই তাকাতে পারল না। তার কেন জানি মনে হলো ডাক্তার সাহেব আছেন এবং তিনি তাকে দেখছেন অবাক হয়ে। এক্ষুনি বেরিয়ে এসে ডাকবেন, আয় বকুল, এভাবে পালিয়ে যাচ্ছ কেন? কিন্তু কেউ ডাকল না, কেউ ডাকেনি। শুধুমাত্র এই কষ্টেই তার চোখ ভিজে উঠছিল। কেন তার এরকম হচ্ছে? এটা কি কোনো অসুখ, না অন্য কিছু? গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা কোথাও কেউ নেই। আজ 5ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।